ওয়েলকাম টু উড়ান পাঠশালা। এসএলএসটির বাংলা ক্লাসে আজকে আমি পড়াবো তোমাদের বাংলা ব্যাকরণের ব্যঞ্জন ধ্বনির পরিচয় এবং ধ্বনি পরিবর্তনের দুটো অংশ, অর্থাৎ ধ্বনির আগম এবং ধ্বনির লোপ। আমি গণেশ পাল বাংলা ব্যাকরণের প্রত্যেকটি ক্লাস ধরে ধরে আলোচনা করছি। অবশ্যই তোমরা সন্ধির ক্লাস দেখেছো, সমাসের ক্লাস দেখেছো, কারকের ক্লাস দেখেছো। এখন বাংলা ব্যাকরণের ক্লাস হচ্ছে ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয় এবং এই ধ্বনির পরিচয় থেকে আমরা পুনরায় ফিরে যাব ধ্বনি পরিবর্তন। তো ধ্বনি পরিবর্তনে তো চারটে অংশ রয়েছে: ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর এবং ধ্বনির বিপর্যয়। এই চারটের মধ্যে আমরা আজকের ক্লাসটিতে ধ্বনির আগম এবং ধ্বনির লোপটিকে চেষ্টা করব শিখে নেওয়ার। তার সঙ্গে আমরা এই চ্যাপ্টারের বা বাংলা ব্যাকরণে বেশ কিছু প্রশ্নের উত্তর সলভ করব এই ক্লাসের মধ্যে। শুরু করি ব্যঞ্জন ধ্বনির পরিচয়। দেখো, আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে যদি লিখি তাহলে এগুলোকে বলছি ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণগুলির বিভিন্ন ধরনের নামকরণ আছে। এখানে আমরা 40টি ব্যঞ্জন বর্ণকে দেখতে পাচ্ছি এবং এই 40টি ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা ক খ গ ঘ ঙ এটা একটা বর্গ পেয়েছি, এই পর্যন্ত একটা বর্গ। চ ছ বর্গীয় জ ঝ ইয় এই পর্যন্ত একটি বর্গ। ট ঠ ড ঢ মূর্ধন্য এই পর্যন্ত একটি বর্গ এবং দন্তন্য তার সঙ্গে প ফ ব ভ ম এই পর্যন্ত একটি বর্গ। এই ম পর্যন্ত 25টা ব্যঞ্জন বর্ণ আছে। এগুলো আমরা সবাই জানি, এগুলোকে স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ বলে, কেননা এগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু কোথাও না কোথাও স্পর্শ করে। এই যে স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় ব্যঞ্জন, এই স্পর্শ ব্যঞ্জনগুলোর কিন্তু বৈচিত্র্যপূর্ণ নামকরণ আছে। এরা সবাই স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় ব্যঞ্জন, কিন্তু এদের মধ্যে পার্থক্যগুলো কি কি, এদের মধ্যে আর কি বৈচিত্র্য আছে দেখে নিই। প্রত্যেকটি বর্গের যে প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ, যেগুলোকে আমি গোল দাগ দিচ্ছি, সেগুলোকে বলা হচ্ছে অল্প প্রাণ বর্ণ। প্রাণ কথার মানে হলো শ্বাসবায়ু। যে বর্ণগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু মূলত কম নির্গত হয়, যে বর্ণগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু কম নির্গত হয় সেগুলোকে বলছে অল্প প্রাণ। তারা কারা? প্রত্যেকটি বর্ণের প্রথম এবং তৃতীয় বর্ণ, এগুলোকে বলা হচ্ছে অল্প প্রাণ বর্ণ। নেক্সট হচ্ছে মহাপ্রাণ বর্ণ। তাহলে আমরা চ কে বলবো অল্প প্রাণ, বর্গীয় জ কে বলবো অল্প প্রাণ, ট কে বলবো অল্প প্রাণ, ড কে বলবো অল্প প্রাণ, তেমনি একইভাবে ত কে বলবো অল্প প্রাণ এবং দ কে বলবো অল্প প্রাণ। প্রত্যেকটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণকে অল্প প্রাণ। তোমরা একটু খাতায় এগুলো লিখে নাও, যাদের এগুলো জানা নেই তারা একটু খাতায় লিখে নাও। এবং প্রত্যেকটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ, যেগুলোকে বলছি মহাপ্রাণ, মহাপ্রাণ বর্ণগুলিকে আমি ধরা যাক এই বর্গাকৃতি ছবিতেই রেখে দিচ্ছি। দ্বিতীয় এবং চতুর্থ এগুলো হচ্ছে মহাপ্রাণ। তাহলে খ এবং ঘ, একইভাবে ছ এবং ঝ এগুলো মহাপ্রাণ বর্ণ। মহাপ্রাণ মানে হচ্ছে প্রাণ কথার মানে শ্বাসবায়ু, মানে বেশি শ্বাসবায়ু নির্গত হয়, তাই এগুলোকে বলছি মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ এবং মহাপ্রাণকে প্রথমত চিনে নিলাম, তা না হলে অল্প প্রাণী ভবন বা মহাপ্রাণী ভবন আমরা বুঝতে পারবো না। অল্প প্রাণী ভবন বা মহাপ্রাণী ভবনকে বুঝতে গেলে অবশ্যই বর্ণগুলোর পরিচিতি লাগবে। একইভাবে হচ্ছে ঢ মানে ঠ এবং ঢ এগুলো হচ্ছে মহাপ্রাণ। প্রত্যেকটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ এগুলো মহাপ্রাণ। এরপরে কি থাকবে? থাকবে হচ্ছে অঘোষ এবং সঘোষ। এবার এটাকে মুছে দিলে বুঝতে সুবিধা হবে যে অঘোষ ব্যঞ্জন কোনগুলো এবং ঘোষ ব্যঞ্জন কোনগুলো। অঘোষ, ঘোষ কথার মানে হচ্ছে নাদ। ঘোষ বানানটি হচ্ছে ঘয়ে ওকার মূর্ধন্য ষ ঘোষ, ঘয়ে ওকার মূর্ধন্য ষ ঘোষ। ঘোষ মানে হচ্ছে নাদ বা গাম্ভীর্য। কি বললাম? ঘোষ মানে হচ্ছে নাদ বা গাম্ভীর্য বা ভাইব্রেশন বা কম্পন। তাহলে দেখো, অঘোষ শব্দটি মানে হচ্ছে যে বর্ণগুলো কম কম্পন হয়, কম গর্জন করে, সেগুলোকে বলা হচ্ছে অঘোষ। বর্গের প্রথম দুটোকে বলা হবে অঘোষ, ক খ, চ ছ, ট ঠ, একইভাবে ত এবং থ, আর একইভাবে হচ্ছে প এবং ফ, এগুলোকে বলা হচ্ছে অঘোষ। এই বর্ণগুলো উচ্চারণের সময় কম গাম্ভীরতা, কম গাম্ভীর্য প্রকাশিত হয়, সেগুলোকে বলা হচ্ছে অঘোষ। একইভাবে ঘোষ ব্যঞ্জন অর্থাৎ বেশি গাম্ভীর্যপূর্ণ বর্ণ, বেশি গর্জন হয়, বেশি ভাইব্রেশন হয়, বেশি কম্পন হয় স্বরতন্ত্রী, সেগুলোকে বলা হচ্ছে সঘোষ। তারা কারা? তৃতীয় চতুর্থ পঞ্চম, অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলোকে বলা হচ্ছে
এগুলোকে বলা হচ্ছে সঘোষ। তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলোকে বলা হচ্ছে সঘোষ, অর্থাৎ দ ধ দন্তন্য এবং একইভাবে ব ভ ম। এগুলো খাতায় একটু লিখে নিতে হবে। প্রথম দ্বিতীয় অঘোষ, তৃতীয় চতুর্থ পঞ্চম হচ্ছে সঘোষ। ঘোষ মানে বেশি গম্ভীর, বেশি গাম্ভীর্যপূর্ণ শব্দ সেখানে প্রকাশিত হচ্ছে বা আওয়াজ বের হচ্ছে। অঘোষ মানে যে ঘোষ নেই বা গাম্ভীর্য নেই তা নয়। অঘোষ মানে কম গাম্ভীর্য। গাম্ভীর্য ব্যতীত কোনো ধ্বনি উচ্চারিত হতে পারে না, কারণ ভাইব্রেশন বা স্বরতন্ত্রীতে যদি কম্পন না থাকে, কম্পন ছাড়া শব্দ তৈরি হয় না। কম্পন আছে কিন্তু কম্পনের মধ্যে কম এবং বেশি রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমাদের এই ম পর্যন্ত আমরা এটুকু বুঝলাম। তাহলে ম পর্যন্ত পঞ্চম যে বর্ণগুলো সেগুলোকে বলা হয় নাসিক্য। কাজেই উ, ই, মূর্ধন্য এবং দন্তন্য এবং ম, এগুলোকে বলা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। এগুলোকে বলা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। তাহলে আমরা এই প্রথম 25টি বর্ণের মধ্যে সবাই স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ বলে জানলাম। তারপরে জানলাম হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। কাউকে অঘোষ জানলাম, কাউকে সঘোষ জানলাম, কাউকে অল্প প্রাণ জানলাম, কাউকে মহাপ্রাণ জানলাম। 25টি বর্ণের একত্রিত একটি নাম হচ্ছে তারা সবাই স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় ব্যঞ্জন। কিন্তু এই 25 জনের মধ্যে যে বৈচিত্র্য সেগুলোকে শিখে নিলাম। প ফ ব ভ ম এটা হচ্ছে বর্গীয় ব। দেখো এই বটাকে আমরা একটু চিহ্নিত করেছি কেন? আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণমালায় দুটো ব আছে, একটা হচ্ছে বর্গীয় ব, একটা হচ্ছে অন্তস্থ ব। একটা হচ্ছে বর্গীয় ব, একটা হচ্ছে অন্তস্থ ব। তাহলে বর্গীয় ব মানে বর্গে আছে বলে বর্গীয় ব, বর্গীয় জ বর্গে আছে বলে বর্গীয় জ। তাহলে এই জটাকে আমরা বর্গীয় জ বলি। কেন বলি? কারণ এই জটা বর্গে আছে। বর্গ মানে কতদূর পর্যন্ত বললাম তো, ম পর্যন্ত বর্গ। তাহলে ম পর্যন্ত যদি বর্গ হয়, তাহলে ম পর্যন্ত যদি বর্গ হয় তাহলে ম এর ভিতরে যে জ সেটা হচ্ছে বর্গীয় জ। আবার এই ম এর ভিতরে যে ব সেটা হচ্ছে বর্গীয় ব। এই নামটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, বর্গীয় জ এই নামটা, বর্গীয় ব এই নামটা। যদিও বর্গীয় জ কে আমরা খুব ভালো করে চিনি, কিন্তু বর্গীয় ব কে বর্গীয় ব বলা হয় না, ব বলা হয়ে থাকে। এই জন্য আমরা বর্গীয় ব কে আলাদা করে চিনতে অসুবিধা হয়। তাহলে আমরা বর্গীয় ব বর্গীয় জ কে বুঝে নিলাম। এবারে এর পরের বর্ণগুলোকে একটু দেখে নিই। এর পরের বর্ণগুলো কি রয়েছে? এর পরের বর্ণগুলো হচ্ছে, দেখো যে এই পর্যন্ত যদি বর্গ হয়ে যায়, ম পর্যন্ত যদি বর্গ হয়ে যায়, তারপরে আসছে অন্তস্থ জ, র, ল, ব, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, হ। এই যে এইটা হচ্ছে অন্তস্থ ব্যঞ্জন। কারা? অন্তস্থ জ, র, ল, ব। সেই জন্য বাংলাতে বর্গীয় ব এবং অন্তস্থ ব দুজনের চেহারা একই। দুজনের চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনের চেহারা সেম, দেখতে একই রকম। যেটা হিন্দিতে পার্থক্য আছে, বর্গীয় বয়ের সঙ্গে অন্তস্থ বয়ের পার্থক্য আছে, তাদের চেহারার পার্থক্য আছে। কিন্তু এখানে চেহারার কোনো পার্থক্য না থাকা সত্ত্বেও আমরা বুঝে নেব বর্গীয় ব হচ্ছে খুব সুস্পষ্ট করে উচ্চারিত হয়। বর্গীয় বয়ের উচ্চারণটা সম্পূর্ণভাবে বয়ের মতো সুস্পষ্ট বয়ের মতো উচ্চারিত হয়। কিন্তু অন্তস্থ ব উহা উচ্চারিত হবে, ডাব্লিউ উচ্চারিত হবে, স্বাগতম, স্বাগত, স্বাধীন, অন্বেষণ। এই যে বফলা রূপে উচ্চারিত হয় যেগুলো, বফলা রূপে যে বগুলো উচ্চারিত হয়, যে বয়ের উচ্চারণটা নীরব থাকে, সেগুলোকে বলছি অন্তস্থ ব। অন্তস্থ ব মানেই কিন্তু বফলা নয়, এটা খেয়াল করতে হবে। তোমাকে যদি কেউ বলে আচ্ছা আচ্ছা সম্বোধন শব্দে, সম্বোধন শব্দে দন্তস্ব ময়ে বয়ে ওকার ধ দন্তন্য, এই সম্বোধন শব্দের বটা কি অন্তস্থ ব? তোমাকে যদি আমি শেখাই যে বফলা মানেই হচ্ছে অন্তস্থ ব, তাহলে ভুল শেখাবো। সম্বোধন শব্দের বফলা কখনো অন্তস্থ ব নয়। কেননা দেখো, সম্বোধন শব্দের মধ্যে বয়ের উচ্চারণটা সুস্পষ্ট আছে। সম্বোধন, সম্বন্ধ, এইখানেও কিন্তু বয়ের উচ্চারণটা সম্পর্ক সুস্পষ্ট না থাকা সত্ত্বেও ময়ের সঙ্গে বফলা কখনো যুক্ত হয় না, অন্তস্থ ব কখনো বফলারও যুক্ত হয় না। সমযুক্ত বন্ধ, সম্বন্ধ, এখানেও আমরা কিন্তু বলবো যে অন্তস্থ ব নয়, বর্গীয় ব। তাহলে অন্তস্থ ব মানেই যে ব ফলা তা কিন্তু হবে না। তাহলে কি করে চিনবো? অন্তস্থ বয়ের ক্ষেত্রে সেই বটি হবে কিসের দ্বারা হবে? সন্ধির ফলে বা প্রকৃতি প্রত্যয়ের ফলে সৃষ্টি হবে।
আর একটা স্টেটমেন্ট আমরা মনে রাখবো, ময়ের সঙ্গে কখনো বফলা রূপে অন্তস্থ ব হয় না, ময়ের সঙ্গে হয় না। তাই সম্বোধন, সম্বন্ধ এই শব্দগুলোর মধ্যে বফলা অন্তস্থ ব নয়, এগুলো সবই বর্গীয় ব, এগুলো সবই বর্গীয় ব, এগুলো সবই হচ্ছে বর্গীয় ব। আচ্ছা, তো যাই হোক, অন্তস্থ জ র ল ব, এই ব এটা হচ্ছে অন্তস্থ ব্যঞ্জন, এটা হচ্ছে অন্তস্থ ব্যঞ্জন, এই চারটিকে অন্তস্থ ব্যঞ্জন বলা হয়, কাজেই এই বটাও কিন্তু অন্তস্থ ব। র এবং ল কে কিন্তু পার্শ্বিক ধ্বনি বলা হয়, ল কে মূলত ল কে পার্শ্বিক ধ্বনি বলা হয় এবং র কে বলা হয় তরল স্বর, র কে বলা হয় তরল স্বর, এবং র এর আর একটা পরিচয় হচ্ছে কম্পনজাত ধ্বনি, র এর আর একটা পরিচয় হচ্ছে কি, কম্পনজাত ধ্বনি। র কে তরল স্বর বলা হয়, কম্পনজাত ধ্বনি বলা হয়, এবং আরো একটা তথ্য, দন্তন্য ম র ল, এই চারটিকে কিন্তু বলা হয় অর্ধ ব্যঞ্জন। দন্তন্য ম র ল এই চারটিকে কিন্তু বলা হয় অর্ধ ব্যঞ্জন, দন্তন্য ম র ল এই চারটিকে বলা হয় অর্ধ ব্যঞ্জন। আচ্ছা, বেশ, চলে আসি আমরা অল্পপ্রাণ মহাপ্রাণের মধ্যে। এবারে পার করে এসেছি আমরা বর্গীয় বর্ণগুলোর মধ্যে, পার করে এসেছি। এবারে দেখে নাও যে তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, এগুলোকে কিন্তু আমরা বলবো যে উষ্ম ব্যঞ্জন। উষ্ম কথার মানে হচ্ছে শ্বাসবায়ু, উষ্ম কথার মানে হচ্ছে শ্বাসবায়ু। তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, এইগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বেশি নির্গত হয়, কাজেই এগুলোকে বলা হচ্ছে উষ্ম ব্যঞ্জন। আচ্ছা, হ কে কিন্তু আমরা ঘোষ ধ্বনি বলবো, হ কে কিন্তু আমরা ঘোষ বলবো, হ কে আমরা ঘোষ ধ্বনি বলবো, যদিও ঘোষ মানে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম, কিন্তু হও কিন্তু একটি ঘোষ ধ্বনি রূপী বিচার্য হবে। ডয়শূন্য র এবং ঢয়শূন্য র, একে আমরা বলবো তাড়িত ব্যঞ্জন বা তারণজাত ব্যঞ্জন। এদের উচ্চারণের সময় জিহ্বা তাড়িত হয়, জিহ্বা শ্বাসবায়ুর দ্বারা তাড়িত হয়, তাই একে আমরা বলবো তারণজাত ব্যঞ্জন বা তাড়িত ব্যঞ্জন। অন্তস্থ অ কিন্তু অন্তস্থ জয়েরই একটি ভিন্ন রূপ, কাজেই এটাকেও আমরা অবশ্যই অন্তস্থ ব্যঞ্জন বা বলবো, বা অর্ধ স্বর বলবো। অর্ধ স্বর বা সেমি ভাওয়েল কাকে বলবো? অর্ধ স্বর বা সেমি ভাওয়েল বলবো অন্তস্থ জ এবং অন্তস্থ ব, অন্তস্থ জ এবং অন্তস্থ ব এই দুটো বর্ণকে বলবো সেমি ভাওয়েল বা অর্ধ স্বর। অর্থাৎ যাদের উচ্চারণটা ইয় বা ওয়া, যাদের উচ্চারণটা ইয় বা ওয়া, সেগুলোকে আমরা বলবো সেমি ভাওয়েল বা অর্ধ স্বর। ইয় বা ওয়া, অন্তস্থ জ এবং অন্তস্থ ব, এগুলোকে বলবো সেমি ভাওয়েল বা অর্ধ স্বর। উচ্চারণের নিরিখে এরা কিন্তু কোনো কোনো বইয়েতে দেখবে দেওয়া আছে হর্ষই, এ, অন্তস্থ, এইরকম অর্ধস্বর বলে এগুলোকে বলা হচ্ছে। আসলে ওইগুলো হচ্ছে এই দুটি বর্ণেরই উচ্চারণ। অন্তস্থ জয়ের উচ্চারণ কিন্তু ওয়াই হয়, ইয় হয় বা ওয়া হয়, অন্তস্থ বয়ের উচ্চারণ কিন্তু ডাব্লু হয়, অর্থাৎ ওয়া হয়। আসলে সেমি ভাওয়েল হচ্ছে অন্তস্থ জ এবং অন্তস্থ ব। এবার এদের উচ্চারণের নিরিখে কোনো কোনো ব্যাকরণ বইতে হর্ষই এ, হর্ষই ও, মানে আমরা যদি ইয়াস উচ্চারণ করি তাহলে কি হবে? ইয়াস হচ্ছে অন্তস্থ জ তালব্য স যশ, আসলে সেখানে অন্তস্থ জ কিন্তু উচ্চারণটা হচ্ছে ইয়াস, হর্ষই অন্তস্থ আকার ইয়া। কিংবা আমরা যখন বলি যে যোগা, তো যোগা মানে হচ্ছে অন্তস্থ জয়কার গয়াকার, কিন্তু ইয়োগা হলে হর্ষই অন্তস্থ। তো ওই অন্তস্থ জয়ের উচ্চারণের নিরিখে আমরা সেমি ভাওয়েলের ভিন্ন ভিন্ন পরিচয় ভিন্ন ভিন্ন বইয়েতে পেতে পারি। আসলে অন্তস্থ জয় এবং অন্তস্থ ব হচ্ছে সেমি ভাওয়েল বা অর্ধস্বর। দেখো খণ্ড ত, এর পরিচয় কি নেব? খণ্ড ত হচ্ছে আমাদের তয়েরই একটি নামান্তর। তয়ে হসন্ত দেওয়া মানেই খণ্ড ত হয়ে যায়। খণ্ড ত মানে তয়ে হসন্ত, যেখানে আমরা তয়ে হসন্তকে ব্যবহার করি সেটাই আসলে খণ্ড তয়ের ভূমিকা নেয়। তাই খণ্ড তকে আলাদা করে কোনো ব্যঞ্জন হিসাবে আমাদের চিহ্নিত করার কোনো কারণ নেই। তারপরে চলে আসি অন্তস্থ খণ্ডত্ব, অনুসার খণ্ডত্ব এবং বিসর্গ। অনুসার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু চাঁদ। দেখো অনুসার এবং বিসর্গ এই দুটিকে বলা হয় অযোগবাহ ব্যঞ্জন। অনুসার এবং বিসর্গ এই দুটিকে বলা হয় অযোগবাহ ব্যঞ্জন বা আশ্রয় স্থানভাগী বর্ণ।
কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না বলে অযোগবাহ ব্যঞ্জন বা আশ্রয় স্থানভাগী ব্যঞ্জন। চন্দ্রবিন্দুকে আমরা বলবো অনুনাসিক ব্যঞ্জন বা সানুনাসিক ব্যঞ্জন, অর্থাৎ কোন ধ্বনিকে অনুনাসিক করার জন্য নাকি সুরে উচ্চারণ করার জন্য এই চন্দ্রবিন্দু সাহায্য করে, তাই একে বলছি অনুনাসিক ব্যঞ্জন বা সানুনাসিক ব্যঞ্জন। এগুলো হচ্ছে ব্যঞ্জনগুলোর পরিচয়। এই ব্যঞ্জনগুলোর পরিচয়ের সাপেক্ষে আমরা চলে আসব ব্যঞ্জন ধ্বনিগত, যে ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর, ধ্বনির বিপর্যয়, অর্থাৎ ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন কেন হবে? আমরা আমাদের সুবিধার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের সুবিধার জন্য কি করি, শব্দকে পাল্টে নিই। আমরা ইচ্ছাকৃত করি না, অভ্যাসবশত, আরাম প্রিয়তা বশত এগুলো আমরা করে ফেলি। বাঙালি করে ফেলে, শুধু শিক্ষিত বাঙালি না, যে কোনো শ্রেণীর কম শিক্ষিত অশিক্ষিত মানুষ যে ভাষায় কথা বলে, সেই ভাষাটা যদি মূল ধ্বনি থেকে, স্ট্যান্ডার্ড জায়গা থেকে সরে আসে, সরে এসে সে যে অবস্থায় থাকলো, তাকে বলছি ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন মানে সাধারণ মানুষ ভাষাকে কোন অবস্থায় নিয়ে যাচ্ছে, সেই নিয়ে যাওয়াটা সত্যি সত্যি কোন রীতিতে, কোন পদ্ধতিতে পরিবর্তনটা ঘটছে, তার নিরিখে কতকগুলো নিয়ম স্থির করা হয়েছে, সেগুলো কি বলা হচ্ছে ধ্বনি পরিবর্তনের সূত্র। এই তার মধ্যে 4টি প্রক্রিয়া চলে। একটা হচ্ছে ধ্বনির আগম, আমরা এখন আছি ধ্বনির আগমে। ধ্বনি মানে কি? ধ্বনি স্বরধ্বনি হতে পারে, ব্যঞ্জন ধ্বনি হতে পারে, এবং এই স্বরধ্বনিগুলো কোনো একটা শব্দের শুরুতে এসে বসতে পারে। দেখো, শুরুতে যদি এসে বসে তখন তাকে আমরা বলছি আদি স্বরাগম। তো মূল শব্দটা হচ্ছে স্ত্রী। স্ত্রী শব্দটিকে যদি কেউ স্ত্রী উচ্চারণ করে, তাহলে হর্ষই শুরুতে আসে, এটাকে বলছি আদি স্বরাগম। কিংবা স্থান শব্দটি যদি কেউ আস্তানা উচ্চারণ করে, শুরুতে আ আসে, তাকে বলছি আদি স্বরাগম। কিংবা স্টেবলকে আস্তাবল বললে শেষে শুরুতে একটা আ আসে, একে বলছি আদি স্বরাগম। আদি স্বরাগম মানে কোন শব্দের শুরুতে স্বরধ্বনি এসে হাজির হবে। কে করবে সেই হাজির? আমরা আমাদের বাকযন্ত্রের আরামপ্রিয়তার জন্য, অনবধানতার জন্য, কিংবা ত্রুটির জন্য বাঙালি, কম শিক্ষিত বাঙালি, অশিক্ষিত বাঙালি, যে ভাষাতে তারা কথা বলুক না কেন, ভাষাকে তারা বেশ কিছু পরিবর্তন করে ফেলে। স্টার্টকে স্টার্ট বলে ফেলে, স্টিমারকে স্টিমার বলে ফেলতে পারে, স্ত্রীকে স্ত্রী বলে ফেলতে পারে। এটা বাকযন্ত্রের জড়তা হোক, আরামপ্রিয়তা হোক, শিথিলতা হোক, ভুল হোক, তবু ব্যাকরণ এটাকে ভুল বলে স্বীকার করে না, ভুল বলে মান্যতা দেয় না, ভুল বলে বিচার করে না। কেননা এগুলো ভুল নয়। শব্দের চলার পরিবর্তনটা ব্যাকরণ কখনো ভুল বলেনি, কিন্তু সেটাকে নজর দিয়েছে। এই পরিবর্তনটাকে বাংলা ব্যাকরণ বলছে আদি স্বরাগম, অর্থাৎ শব্দের শুরুতে স্বরধ্বনি চলে আসছে। নেক্সট আমরা দেখে নেব যে মধ্য স্বরাগম। নিশ্চয়ই শব্দের মাঝে স্বরধ্বনি আসবে। শব্দের মাঝে স্বরধ্বনি আসবে বলতে সেটা দুভাবে হতে পারে। দেখো, একটা হচ্ছে যে কোনো যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দিচ্ছে। এখানে যে উদাহরণগুলো রয়েছে দেখো, সবগুলি যুক্ত ব্যঞ্জনকে ভেঙেছে। ইন্দিরা, দন্তন্বয়ে দয়ে রফলা আকার, এদের মাঝে কোনো যুক্ত ব্যঞ্জন ছিল না। ইন্দিরাতে ইন্দ্রা, ইন্দ্রা শব্দের মধ্যে দন্তন্য দ এবং রফলা একসঙ্গে ছিল। ইন্দিরা শব্দের মধ্যে একটা হর্ষই চলে এসেছে মাঝে। যুক্ত ব্যঞ্জনকে ভাঙলে স্বরভক্তি বা মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ তিনটে টার্মই কাজে লাগবে। যুক্ত ব্যঞ্জনকে না ভাঙলে তাহলে শুধু মধ্য স্বরাগম হবে। ধরা যাক এরকম একটা উদাহরণ, অর্থাৎ বলা হলো যে নয়ন শব্দটি যদি কখনো নয়ান হয়, নয়ন শব্দটি যদি কখনো নয়ান হয়, তখন তাকে আমরা কি বলবো? নয়ন শব্দের মধ্যে কোনো যুক্ত ব্যঞ্জন নেই। এটি যদি নয়ান হয়ে থাকে, মাঝখানে একটা আকার এসেছে, এই আকারটি আসার জন্য একে আমরা বলবো মধ্য স্বরাগম, কিন্তু স্বরভক্তি বা বিপ্রকর্ষ নয়।
নয়ন থেকে নয়ান শুধু মধ্য স্বরাগম। কিন্তু এখানে যখন রত্ন থেকে রতন আসবে, যখন ধরা যাক রত্ন থেকে রতন আসছে, তাহলে রত্ন শব্দের মধ্যে একটা যুক্ত ব্যঞ্জন আছে, এবং যখন সেটা রতন হচ্ছে তখন এই ত আর দন্তন্বয়ের মাঝে একটা অপ্রবেশ করে যাবে। যুক্ত ব্যঞ্জনের মাঝে যদি কোনো স্বরধ্বনি প্রবেশ করে এবং সেই প্রবেশ করার ফলে যদি যুক্ত ব্যঞ্জনকে বিচ্ছিন্ন করে দেয়, তাহলে সেটা স্বরভক্তি, বিপ্রকর্ষ, মধ্য স্বরাগম তিনটেই হবে। যুক্ত ব্যঞ্জনকে না ভাঙলে শুধু মধ্য স্বরাগম হবে, স্বরভক্তি বা বিপ্রকর্ষ হবে না। নেক্সট চলে আসি অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম মানে কোনো শব্দের শেষে কি আসবে, কোনো স্বরবর্ণ বা স্বরধ্বনি এসে হাজির হবে উচ্চারণ করার সময়। পথ্য থেকে পথ্যি, অর্থাৎ মূল শব্দটা হচ্ছে পথ্য, এই শব্দটিকে বাঙালি কি উচ্চারণ করে, পথ্যি উচ্চারণ করে। তাহলে শেষে হর্ষ এসেছে, এগুলো তবে শেষে কিন্তু আকার এসেছে কিংবা আকার এসেছে, যে কোনো স্বরবর্ণ, সেটা হর্ষই হতে পারে, আকার হতে পারে, দীর্ঘই হতে পারে, মূল শব্দে ছিল না, ধ্বনি পরিবর্তিত শব্দে এলো, এটা কি বলবো, অন্তঃস্বরাগম। অর্থাৎ শেষে আকার বা হর্ষইকার বা দীর্ঘইকার কোনো না কোনো স্বরধ্বনি আসবে, তাকেই বলা হচ্ছে অন্তঃস্বরাগম। তাহলে ধ্বনির আগমের মধ্যে আমরা পেলাম কি, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। এবার ধ্বনির আগমের মধ্যে আমরা পাবো আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম, এটা পাবো। আদি ব্যঞ্জনাগম, শব্দের শুরুতে ব্যঞ্জন ধ্বনি আসছে কিনা দেখে নেওয়া যাক। আচ্ছা, ওঝা শব্দটিকে আমরা একটু বর্ণ বিশ্লেষণ করি। বর্ণ বিশ্লেষণের বেসিক নিয়ম হচ্ছে ওঝা শব্দের মধ্যে কি কি আছে, আমি বিশ্লেষণ ঠিক করছি না, বর্ণগুলোকে শুধু সাজিয়ে রাখছি। ওঝা শব্দের মধ্যে ও আছে, ঝ আছে এবং আ আছে, এই তিনটি বর্ণ পরপর আছে। যখন এটা রোঝা হয়ে যাচ্ছে তখন কি কি থাকছে, যদি এটা রোঝা হয়ে যায় আমরা বুঝতেই পারবো খুব সহজেই যে র শুরুতে চলে এলো, র, ও, ঝ এবং আ। তাহলে শুরুতে কি একটা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ এলো না, নিশ্চয়ই এলো। এই যে ওঝা শব্দের মধ্যে যা যা ছিল, শুরুতে যে একটা ব্যঞ্জন আমাদের উচ্চারণের ত্রুটির জন্য বা আরাম প্রিয়তার জন্য এসে হাজির হলো, একেই বলা হচ্ছে আদি ব্যঞ্জনাগম। শব্দের শুরুতে বাঙালির উচ্চারণের দোষের জন্য অথবা ত্রুটির জন্য অথবা আরাম প্রিয়তার জন্য অথবা শিথিলতা বা শৈথিল্যের জন্য যদি কোনো এই কারণগুলির মধ্যে কোনো একটি কারণে ব্যঞ্জন ধ্বনি অতিরিক্ত চলে আসে, তখন তাকে বলছি আদি ব্যঞ্জনাগম। এর প্রত্যেকটিতেই কিন্তু কোনো না কোনো ব্যঞ্জন এসে হাজির হয়েছে। তোমার মনে হচ্ছে স্যার ওমলেটটা মামলেট হয়ে গেছে, এটা কি করে আদি ব্যঞ্জনাগম হয়? বর্ণগুলোকে একটু লিখে ব্যবহার করলেই বুঝতে পারবে যে ওমলেটটা মামলেটটা কি, ওমলেটটা থেকে মামলেট কি করে আদি ব্যঞ্জনাগম হয়েছে। দেখো বর্ণগুলো আমি একটু লিখছি। ওমলেট শব্দের মধ্যে কি রয়েছে, ও আছে, ম আছে, ল আছে, একার আছে এবং ট আছে, এগুলো রয়েছে। মামলেট শব্দের মধ্যে আমরা কি পাচ্ছি, ম পাবো, আমি এখানে আ লিখবো, এর পরের অংশগুলো কিন্তু সবগুলো বর্ণের সঙ্গে বর্ণগুলো মিলিয়ে যেতে পারে। তাহলে দেখে নিই, এখানে আমি ধরে নিচ্ছি মটা অতিরিক্ত বর্ণ এসে হাজির হয়েছে, ওটা বাই চান্স আ হয়ে গেছে, বাকি বর্ণগুলো একেবারে একই ছিল, একই আছে। এখান থেকে কি আমরা লক্ষ্য করছি ম নামক একটা অতিরিক্ত বর্ণ আদিতে এসে হাজির হয়েছে, তাই একে বলছি আদি ব্যঞ্জনাগম। আচ্ছা, ওটা আ হয়ে গেছে কেন? দেখো, ও কিন্তু একটা স্বরবর্ণ ছিল, সেটা স্বরবর্ণটা একটু পাল্টে গেছে বটে, কিন্তু এখানে স্বরবর্ণটা রয়েই গেছে, তাহলে ওটা আ হয়ে গেছে ঠিকই, আসলে আমাদের বর্ণটি কিন্তু রয়েই গেছে, আর এই ধ্বনিটি কিন্তু এক্সট্রা এসে জুড়ে গেছে। তাহলে আদিতে এটা জুড়ে গেছে, একে আমরা বলছি আদি ব্যঞ্জনাগম।
প্রত্যেকটাতেই আমরা পাবো। ওষ্ঠ থেকে ঠোঁট হলেও কিন্তু আমরা পাবো। এখানে দেখবো ঠ এসে হাজির হয়ে গেছে। ওকারটা ছিল, ও বর্ণরূপে ছিল, ও কার রূপে রয়েছে, কিন্তু এখানে আদি ব্যঞ্জনাগম হয়েছে। নেক্সট আমরা চলে আসবো মধ্য ব্যঞ্জনাগম বা শ্রুতি ধ্বনি। মধ্য ব্যঞ্জনাগম মানে মাঝে কোনো ব্যঞ্জন ধ্বনি আসছে, দেখো দ এসেছে, এটাকে বলা হবে দ শ্রুতি, এটাকে বলা হবে দ শ্রুতি। আর কি রয়েছে, এটাকে বলা হবে অন্তস্থ শ্রুতি। লৌহ থেকে নোয়া, এটাকে বলা হচ্ছে অন্তস্থ শ্রুতি। জেনারেল থেকে জাঁদরেল অবশ্যই দ শ্রুতি। ভায়োলিন থেকে বেহালা, এটাকে বলা হবে হ শ্রুতি, কারণ যেহেতু এখানে হ আসছে, এটাকে বলা হবে হ শ্রুতি। তাহলে যে সমস্ত ধ্বনিগুলি মাঝখানে আসে সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে শ্রুতি ধ্বনি। ব্যঞ্জন ধ্বনিগুলি মাঝে এসে গেলে তাকে বলা হচ্ছে শ্রুতি ধ্বনি। মোদক থেকে মোয়া অন্তস্থ শ্রুতি, শৃগাল থেকে শিয়াল অন্তস্থ শ্রুতি, অম্ল থেকে অম্বল, এটাকে আমরা কি বলবো, ব শ্রুতি, ব শ্রুতি। তাহলে কিছু ধ্বনি যখন মাঝে চলে আসে যাকে বলা হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম, এই মধ্য ব্যঞ্জনাগমকে আবার শ্রুতি ধ্বনি বলা হয়। যে ব্যঞ্জন ধ্বনিটি আসছে সেই ব্যঞ্জন ধ্বনির নাম অনুসারে শ্রুতিগুলো হবে। অন্তস্থ এলে অন্তস্থ শ্রুতি, যেমন হচ্ছে লৌহ থেকে নোয়া, বানর থেকে বান্দর মানে দ শ্রুতি, জেনারেল থেকে জাঁদরেল মানে দ শ্রুতি, শৃগাল থেকে শিয়াল মানে অন্তস্থ শ্রুতি, অম্ল থেকে অম্বল মানে ব শ্রুতি। তাহলে মধ্য ব্যঞ্জনাগম পেলাম। তারপরে চলে আসি অন্ত ব্যঞ্জনাগম। শেষে একটা ব্যঞ্জনকে নিয়ে আসার একটা প্রবণতা, কেন আসবে, না এলে কি ক্ষতি হতো, এগুলোর কিন্তু কোনো উত্তর নেই। কারণ উত্তর একটাই, মানুষ তার আরাম প্রিয়তার জন্য, সুবিধার জন্য এই ধরনের উচ্চারণগুলোকে সরিয়ে নিয়ে আসে। এগুলো কি বলা হচ্ছে, এগুলো কি বলা হচ্ছে তোমার ধ্বনি পরিবর্তন। খোকাটাকে আমাদের খোকন হয়ে যায়, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। জমি শব্দটা জমিন হয়েছে, এখানে দন্তন্য আসার কারণ কি, এখানে দন্তন্য আসার কারণ হচ্ছে একটাই, জমিকে আমরা জমিন করে উচ্চারণ করার মধ্যে কিছু একটা সুবিধা পেয়েছি, তৃপ্তি পেয়েছি, ভালো লাগা পেয়েছি। এবার ভাষা দেখছে কি, জমি মানেও যা, জমিন মানেও তাই, অথচ একটা দন্তন্য এসে জুড়ে গেল কোথায়, শেষে। এটা কি বলছি, অন্ত ব্যঞ্জনাগম। প্রত্যেকটি শব্দের মধ্যে তাই আমরা দেখতে পাচ্ছি একটি অতিরিক্ত বর্ণ এসে জুড়ে গেছে। যদিও সবকটি ক্ষেত্রেই দন্তন্য, এরকম নয় যে অন্ত ব্যঞ্জনাগম মানে দন্তন্যই হবে, অন্য কেউ হবে না। তবে উদাহরণগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে যে অধিকাংশই দন্তন্যই রয়েছে। যাই হোক, শেষে রয়েছে বলে এগুলোকে বলছি অন্ত ব্যঞ্জনাগম। বেশ, আমরা ধ্বনির আগমটাকে এই ক্লাসের মধ্যে আমরা দেখতে পেলাম। নেক্সট আমরা এখান থেকে বেশ কিছু প্রশ্ন এগুলোকে সলভ করব, যেগুলো আজকের ক্লাসের বিষয়ের উপর দাঁড়িয়েছিল। দেখো, বলা হচ্ছে যে চাকরি থেকে চাকুরি, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন হবে। আমরা খুব ভালো করেই বুঝতে পারছি এটি একটি মধ্য স্বরাগম, না স্বরভক্তি, না বিপ্রকর্ষ, না ব্যঞ্জনাগম। একটু আগে আমি বলেছিলাম যে যদি যুক্তাক্ষর থাকে তাহলে কি করব, যদি যুক্তাক্ষর থাকে তাহলে আমরা তিনটিই করব, মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। কিন্তু চাকরি থেকে চাকুরিতে এখানে একটা ব্যঞ্জন স্বরধ্বনি এসেছে এবং কোনো যুক্তাক্ষরের মধ্যে নেই, তাহলে এটা শুধু মধ্য স্বরাগম করতে হবে। স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা ব্যঞ্জনাগম তো বটেই নয়, শুধু মধ্য স্বরাগম। কেন, এখানে যেহেতু কোন রকম কোনো যুক্ত ব্যঞ্জন নেই, তাই এটাকে আমরা শুধু মধ্য স্বরাগম বলবো। কিন্তু যদি যুক্ত ব্যঞ্জন থাকতো, অর্থাৎ ভক্তি থেকে ভকতি যদি থাকতো, ধরা যাক বললো ভক্তি থেকে ভকতি, তাহলে এখানে কি রয়েছে, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শপথি, শক্তি শব্দটি শপথি রূপে উচ্চারিত হতে পারে। এগুলোতে আমরা অবশ্যই তিনটে টার্মই ব্যবহার করতে পারছি, একটা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। কিন্তু যখন শুধু একটি বর্ণ এসে জুড়ে যাচ্ছে, সেখানে কোনো যুক্ত ব্যঞ্জন নেই, সেটাকে আমরা বলছি
শুধু মধ্য স্বরাগম, তাই স্বরভক্তি নয় বা বিপ্রকর্ষ নয়, আর ব্যঞ্জনাগম তো নয়ই। তাহলে উত্তর হয়ে গেল এটা মধ্য স্বরাগম। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কি, রাখিয়া রাইখা রেখে, রেখে শব্দটিতে কি ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? এটাকে অবশ্যই বলবো অভিশ্রুতি হয়েছে। অভিশ্রুতি কিভাবে হয়? আমরা কিন্তু চোখে দেখে বলে দেবো যে এটা অভিশ্রুতি হয়েছে। করিয়া কইরা থেকে করে, এটাকে যেমন বলা যায় যে কোরেটা একটা অভিশ্রুতি হয়েছে। যদি বলি যে আজি আইজ, আজি আইজ এবং আজ, এই আজটা কি অভিশ্রুতি হয়েছে? আমাদের আপাতত মনে হবে যে হ্যাঁ হয়েছে, কিন্তু হয়নি। যদি বলি যে কালি কাইল, অপিনীতি হয়েছে, কিন্তু কাল, এটা কি অভিশ্রুতি হয়েছে? না, হয়নি। আবার যদি বলি রাতি রাইত, অপিনীতি হয়েছে, বাট রাত অভিশ্রুতি হয়েছে? আপাত অর্থে মনে হচ্ছে ঠিক আছে, এই তিনটে অভিশ্রুতি হয়েছে, আজ কাল রাত, কিন্তু এগুলো অভিশ্রুতি হয়নি। অভিশ্রুতি যদি হয় কোনো শব্দের মধ্যে, তাহলে সেই শব্দটির ভিতরে এ কিংবা ও থাকবেই থাকবে, এ কিংবা ও থাকবেই থাকবে। অভিশ্রুতি হতে গেলে সেই শব্দের ভিতরে এ কিংবা ও থাকবে। তাহলে আমরা আজের মধ্যে, কালের মধ্যে, রাতের মধ্যে এ বা ও পেয়েছি? পাইনি। কিন্তু দেখো করে শব্দের মধ্যে পেয়েছি এ। তাহলে আমরা রেখে শব্দটিকে অবশ্যই বলবো অভিশ্রুতি হয়েছে। এখন অভিশ্রুতি কি? আমরা যখন ধ্বনির রূপান্তর পড়াবো তখন অভিশ্রুতি সম্পর্কে অবশ্যই বলে দেব, তবু আপাতত ভাবে এই কোশ্চেনটার সাপেক্ষে অভিশ্রুতিকে সংক্ষিপ্ত ভাবে একটু বলে দিয়ে যাব। অভিশ্রুতি হচ্ছে অপিনিহিতির ফলে হর্ষই যদি কখনো এগিয়ে আসে তখন তাকে বলা হচ্ছে অভিশ্রুতি। এই কোরিয়া শব্দের হর্ষইটা যদি আমরা এটাকে বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি হয়? কয়ের সঙ্গে অ হয়, রয়ের সঙ্গে নিশ্চয়ই হর্ষই হয়, আর অন্তস্তয়ের সঙ্গে কি হয়? আ হয়। এটা হচ্ছে কোরিয়া শব্দের বর্ণ বিশ্লেষণ। কইরা শব্দের মধ্যে কয়ের সঙ্গে অ হয়, তারপরে হর্ষই এগিয়ে চলে আসে, তারপরে রয়ে থাকে, হসন্ত হয়, জফলা থাকে, আ থাকে। এটা হচ্ছে কইরা। এই কইরা শব্দ আর কোরিয়া শব্দের মধ্যে দেখতে পাবো যে রয়ের পরে হর্ষই ছিল, স্বাভাবিকভাবে হর্ষই ছিল রয়ের পরে। যখন সে রয়ের আগে চলে এলো তখন তাকে বলা হচ্ছে অপিনিহিতি। এই অপিনিহিতির হর্ষইটা যখন পূর্ববর্তী স্বরের সঙ্গে মিলিত হয়, পূর্ববর্তী স্বর কে আছে? এখানে অ আছে। অপিনিহিতির এই হর্ষইটা যখন পূর্ববর্তী স্বরের সঙ্গে মিলিত হয়, অর্থাৎ অ হর্ষই যদি কখনো সন্ধির নিয়মে মেলে, আর আমরা সন্ধি ক্লাস করেছি, অযুক্ত হর্ষই মানে কি হয়? এ হয়। তাহলে অপিনিহিতির ফলে এই হর্ষ যদি অ এর সঙ্গে যুক্ত হয় তাহলে এ হবে। স্বাভাবিকভাবেই করে শব্দের মধ্যে যে এটা পেয়েছি সেটা এই অপিনিহিতি জাত হর্ষই পূর্বের স্বরের সঙ্গে মিলে গিয়ে এ তৈরি করেছে, পূর্বের স্বরের সঙ্গে মিলে গিয়ে এ তৈরি করেছে। তাহলে অপিনিহিতিতে হর্ষইটা অভিশ্রুতি তৈরি করলে একার আনবেই। যদি কোনো শব্দের মধ্যে হর্ষৌ সংক্রান্ত অপিনিহিতি থাকতো, এটা কি সংক্রান্ত? হর্ষই সংক্রান্ত অপিনিহিতি, তার জন্য এ হবে। আর যদি আমরা মনে করি যে মাছুয়া, মাউছুয়া, মেছো এই শব্দের মধ্যে ওকার আছে, অর্থাৎ অপিনিহিতি তো দুটো বর্ণের জন্য প্রযোজ্য, হর্ষই আর হর্ষৌ। অপিনিহিতিটা হর্ষই সংক্রান্ত হলে অভিশ্রুতির মধ্যে একার থাকবে, অপিনিহিতিটা হর্ষৌ সংক্রান্ত হলে অভিশ্রুতির মধ্যে ওকার থাকবে। সেই জন্যে রেতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছি, রাতি রাইত রাত, এটা কিন্তু কখনোই অভিশ্রুতি নয়। কিন্তু রেত, রয়ে একার ত রেত, এই কথাটা রয়ে একার ত রেত, এই রেতটা কিন্তু একটা অবশ্যই অপিনিহিতি। তাই একটা কথা আছে রেতে মশা, তাহলে এটা হচ্ছে অভিশ্রুতি হয়েছে। তাহলে ভালো করে খেয়াল রাখতে হবে,
পরপর তিনটে শব্দকে সাজিয়ে দিল, আজি আইজ আজ। আমাদের দেখে মনে হচ্ছে আজ হয়তো অভিশ্রুতি হবে, হবে না। অভিশ্রুতি হতে গেলে ওই শব্দটির মধ্যে একার বা ওকার থাকবেই, কাজেই এর বাইরে ওটা শুধু ধ্বনি লোপ হবে, অভিশ্রুতি হয়নি। তাহলে রাইখাটা ও পিনিহিতি, রেখা হচ্ছে অভিশ্রুতি। পরেরটায় চলে আসি, ধুনাচি থেকে ধুনুচি কোন ধরনের ধ্বনি পরিবর্তন। আমরা স্বরধ্বনির যখন পরিচয় পেয়েছিলাম তখন দেখেছিলাম একটা ছবিকে। স্বরধ্বনির পরিচয় পেতে গিয়ে আমরা একটা ছবিকে চর্চা করেছিলাম। স্বরধ্বনির পরিচয় পেতে গিয়ে আমরা একটা ছবিকে চর্চা করেছিলাম, সেটা হচ্ছে ই, এ এবং এ আর আ। যে আ কে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছিলাম। নিচেতে শব্দে আ হতে পারে। এখানে ছিল অ, এখানে ছিল ও, এখানে ছিল উ। এই যে অ ও উ, এই বাকযন্ত্রের ছবি থেকে আমরা বলছি যে ধুনাচি শব্দের মধ্যে কি কি ধ্বনি আছে। ধুনাচি শব্দের মধ্যে হর্ষও আছে, আ আছে, আবার হর্ষই আছে। এই ছবির দিকে তাকালে দেখতে পাচ্ছি আমরা হর্ষ, আ, হর্ষই, এদের মধ্যে একটা দূরত্ব আছে। তো এই ধ্বনিগুলো উচ্চারণ করার মধ্যে আমাদের বাকযন্ত্রের কষ্ট বেশি হবে, কারণ জিহ্বাকে এই পজিশনগুলোকে ভিজিট করতে হবে। হর্ষ, আ, ই, এই পজিশনগুলোতে এসে জিহ্বাকে উচ্চারণ করতে হবে ধুনাচি। এবারে যদি কেউ ধুনুচি বলে তাহলে কি কি হয়? ধুনুচি বলা মানে শব্দটির মধ্যে কি কি চেঞ্জ এলো? প্রথমটি হর্ষ, পরেরটিও হর্ষ, তারপরেরটি হর্ষই। দেখো এই ছবির সাপেক্ষে জিভের কতটা কষ্ট কমে যায়। ধুনাচি উচ্চারণ করতে গেলে এখান থেকে এখান, সেখান থেকে এখান। আর যদি আমরা ধুনুচি উচ্চারণ করি এই পজিশন থেকে দুটো সাউন্ড এবং একই সমান্তরাল ক্ষেত্র থেকে একটা সাউন্ড, তাহলে ধ্বনি উচ্চারণে কষ্ট কমলো। এই যে কষ্ট কমে গেল, এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে ধ্বনিগুলির মধ্যে যে বৈচিত্র্য ছিল উ এবং আ, এই উ এবং আ এটা হয়ে গেল দুটোই উ। তাহলে কি হয়েছে? স্বরসঙ্গতি হয়েছে। স্বরের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য ছিল, বৈচিত্র্য ছিল, দূরত্ব ছিল, বৈপরীত্য ছিল, অসঙ্গতি ছিল। এই অসঙ্গতিটা হয়ে গেল সঙ্গতি। কিভাবে? দুটো ডিফারেন্ট ধ্বনি ছিল, সেটা হয়ে গেল একই ধ্বনি। এটা কি বলা হচ্ছে? স্বরসঙ্গতি। যেহেতু এটা স্বরধ্বনির ক্ষেত্রে হচ্ছে তাই একে বলছি স্বরসঙ্গতি। নেক্সট কোশ্চেনে চলে এসো। নিচের কোনটি অর্থহীন? কারক শব্দটি, প্রত্যয় শব্দটি, বিভক্তি শব্দটি নাকি অনুসর্গ শব্দটি? অর্থহীন জিনিসটি হচ্ছে প্রত্যয়। প্রত্যয়ের সংজ্ঞায় বলাই আছে কোন অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছকে প্রত্যয় বলা হয়। অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ, প্রত্যয় হচ্ছে একটি অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ যেটি ধাতু কিংবা শব্দের সঙ্গে বসে নতুন শব্দ গঠন করতে পারে, তাকেই বলা হচ্ছে প্রত্যয়। তাহলে প্রত্যয়ের মধ্যে কোনো অর্থ নেই, বাকিগুলো সবই অর্থযুক্ত। কোনটি সঠিক বানান নয়? কোনটি সঠিক বানান নয়? জিঘাংসা সঠিক বানান, কার্তিক সঠিক বানান, অদ্ভুত সঠিক বানান, ব্যাধি সঠিক বানান নয়। কোনটি সঠিক বানান নয় চেয়েছে, কাজেই ব্যাধিকে আনসার করতে হবে। ব্যাধি কেন সঠিক বানান নয়? যুক্তিটা হচ্ছে এরকম, ব্যাধি শব্দের মধ্যে কি আছে? ব্যাধি শব্দের মধ্যে আছে বি এবং আধি। ব্যাধি শব্দের মধ্যে বি আছে এবং আধি আছে। হর্ষয়ের পরে হর্ষই ছাড়া অন্য কোনো স্বর থাকলে জফলা হয়, সেই জফলা পূর্ববর্ণে যুক্ত হয়, পরবর্তী স্বরবর্ণটাও জফলার সঙ্গে যুক্ত হয়। তাই ব্যাধি শব্দের ডান দিকে যেহেতু আধি আছে, স্বাভাবিকভাবেই আধি আছে বলে জফলার সঙ্গে আকার হবে, ব্যাধি বানানে আকার হবে, যেখানে আকার এখানে নেই। কাজেই এই চারটি বানানের মধ্যে ব্যাধি বানানটি ভুল আছে, বাকিগুলো সব ঠিক আছে। জিঘাংসা শব্দের মানে কি? জিঘাংসা শব্দের মানে হচ্ছে হত্যা করার ইচ্ছা। জিঘাংসা শব্দের মানে হচ্ছে
হত্যা করার ইচ্ছা, এটাকে বলা হচ্ছে জিঘাংসা। কার্তিক শব্দে বানানে দুটো তয়ে তয়ে হবে না, একটা তয়ে তয়ে হবে, কেননা রেফের পরে বর্ণ দ্বিত্ব হয় না, রেফের পরে বর্ণ দ্বিত্ব হয় না। কয়াকার তয় রেফ হস্যই ক কার্তিক, এই শব্দের বানানে একটা ত হবে। রেফের পরে ডাবল বর্ণ হবে না, একটাই বর্ণ হবে। যেমন ধরো সার্বজনীন, সার্বজনীন হচ্ছে একটাই শব্দ, সার্বজনীন হচ্ছে একটাই শব্দ, একটাই ব, সার্বজনীন হবে একটাই ব। ধরো তোমরা উড়ান পাঠশালায় ভর্তি হচ্ছ, ভর্তি, ভর্তি শব্দের মধ্যে একটাই ত হবে, ভ তয় রেফ হস্যই, কারণ রেফের পরে ডাবল বর্ণ হবে না, বর্ণ দ্বিত্ব হবে না, কাজেই কার্তিক শব্দটি তয় রেফ হস্যই হবে। অদ্ভুত শব্দটিও হস্যও হয়, দীর্ঘও নয়। ব্যাধি শব্দটিতে যেহেতু ডান দিকে আধি আছে, তাই এখানে আকার হবে। আধি মানে কি? আধি মানে হচ্ছে মনোবেদনা, আধি মানে হচ্ছে মনোবেদনা। নেক্সট কোশ্চেন, কোনগুলি মহাপ্রাণ ব্যঞ্জন? আমরা বলে দিয়েছি মহাপ্রাণ ব্যঞ্জন হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ, দ্বিতীয় এবং চতুর্থ কোথাকার? বর্গের, প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জন। তার মানে এখানে আমরা চয়েস করে নিই দ্বিতীয় চতুর্থ ব্যঞ্জন কোনটি আছে। দ্বিতীয় চতুর্থ ব্যঞ্জন কোনটি আছে? দ্বিতীয় এবং চতুর্থ, প ফ, ফ নিশ্চয় দ্বিতীয় ব্যঞ্জন, চতুর্থ ব্যঞ্জন হচ্ছে কি? ঘ। তাহলে বি আনসার হতে পারে, বি আনসার হচ্ছে মহাপ্রাণ। এখানে কিন্তু একটা অল্প প্রাণ আছে, এখানে একটা তৃতীয় বর্ণ আছে, কাজে এগুলো মহাপ্রাণ নয়। মহাপ্রাণ যেহেতু দ্বিতীয় এবং চতুর্থ, কাজে বি ফর বোম্বে এর মধ্যেই কিন্তু হবে উত্তর। এটাতে দুটোই, একটা দ্বিতীয় একটা চতুর্থ আছে। পরের কোশ্চেন দেখো, কেন্দ্রীয় স্বর, এটার জন্য বাকযন্ত্রের ছবিটি দরকার। এই বাকযন্ত্রের যে ছবিটি আমরা প্রথম ক্লাসেও আজকেও একবার ব্যবহার করলাম, সেটা হচ্ছে যে বাকযন্ত্রের এই ছবিটির মধ্যে আমরা দেখতে পাবো কেন্দ্রীয় স্বর কোথায় থাকবে? কেন্দ্রীয় স্বর থাকবে আ, এই আ কে বলা হয় কেন্দ্রীয় স্বর। কাজেই আ হচ্ছে বিবৃত, আ হচ্ছে ওপেন, আ হচ্ছে তোমার কেন্দ্রীয় বা মধ্য স্বর। তাহলে উত্তর করতে হবে আ, কেন্দ্রীয় স্বর হচ্ছে আ। সংস্কৃত কতগুলি উপসর্গ বাংলায় ব্যবহৃত হয়? এই প্রশ্নটি তথ্যমূলক এবং খুবই ভালো প্রশ্ন, বোঝানোর কিছু না থাকলেও মুখস্থ করতে হবে। সংস্কৃত উপসর্গ 20টি ফিক্সড। তারা কারা? তারা হচ্ছে প্র পরা অপসম, উপসর্গ অধ্যায় খুললি তোমরা পাবে, প্র পরা অপসম, নি অব অনু নির, দূর বি অধিসু, উৎ পরি প্রতি অভি, অতি অপি উপ আ। এই 20টি উপসর্গ বাংলায় রয়েছে সংস্কৃত উপসর্গ। এছাড়াও বাংলাতে বেশ কিছু উপসর্গ রয়েছে, বেশ কিছু বিদেশি উপসর্গ রয়েছে। উপসর্গ হচ্ছে ইংরেজিতে যেগুলোকে আমরা বলি প্রিফিক্স, শব্দের শুরুতে বসবে, তারা হচ্ছে উপসর্গ। তার মধ্যে সংস্কৃত থেকে আমরা 20টি উপসর্গকে নিয়ে শব্দ তৈরি করি। উপসর্গের অধ্যায়ে গেলে সেই উদাহরণগুলো আমরা নিশ্চয়ই দেখতে পাবো। তারপরে দেখো অল্প প্রাণ, প্রাণ কথার মানে কি বলেছি? শ্বাসবায়ু। অল্প প্রাণ মানে প্রথম তৃতীয়। স্বাভাবিকভাবেই অল্প প্রাণ ব্যঞ্জন কোনগুলি? ক গ অল্প প্রাণ, এদিক থেকে ট ড অল্প প্রাণ, প ব অল্প প্রাণ, তার মানে সবগুলি। প্রথম অপশনটা দুম করে দেখেই কিন্তু শ্যাডো করে দিলে মুশকিল, দেখতে হবে চারটে অপশন কি বলেছে। প্রথমটা অল্প প্রাণ মানেই বাকিগুলোতে কি দেওয়া আছে একটু দেখতে হবে। যদি আমরা এইটাকে দেখেই বললাম আমি উত্তর পেয়ে গেছি আর বাকিগুলোকে দেখলাম না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য চারটে অপশন কি দেখতে হবে। এমন কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলোতে সঠিক উত্তরটি হয়তো নেই, কিন্তু সেই অপশনগুলোর সাপেক্ষে ওটা সঠিক, এটাকে চয়েস করতে হয়। এখানে যে অপশনগুলো রয়েছে তার নেপথ্যে ওটা সঠিক হবে, কিন্তু ওটাও অরিজিনালি সঠিক নয়। কিন্তু ওই কোয়েশ্চেনের জন্য আমার কাছ থেকে যে চারটি অপশন দেওয়া রয়েছে তাদের মধ্যে এটাই সঠিক। তো এমসিকিউ পরীক্ষা কিন্তু এতখানি বিচার্য, তাই চারটে অপশনকে না দেখেই কিন্তু উত্তর করে দিলে উত্তর ভুল হবে। এক্ষেত্রে কিন্তু সবগুলি আনসার করতে হবে, কারণ অল্প প্রাণ মানে
কম শ্বাসবায়ু বার হয় প্রত্যেকটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ থেকে। তারপর দেখে নাও তালব্য স্বর কোনগুলি। আচ্ছা, তালব্য ব্যঞ্জন তো আমরা জানি যে চ, ছ, জ, ঝ এগুলো তালব্য ব্যঞ্জন। এখানে আমি দিয়েছি তালব্য স্বর। স্বরবর্ণগুলোর পরিচিতিতে আমরা খুব একটা এগুলোকে গুরুত্ব দিই না। অ, আ, আমি প্রত্যেকটি অপশনগুলোকে একটু ব্যাখ্যা করে দিই। এগুলো হচ্ছে কণ্ঠ, হর্ষই দীর্ঘ এগুলো হচ্ছে তালব্য, হর্ষ দীর্ঘ এগুলো হচ্ছে ওষ্ঠ, এ ও এগুলো হচ্ছে কণ্ঠ তালব্য, এ ওই হচ্ছে কণ্ঠ তালব্য, এ ওই হচ্ছে কণ্ঠ তালব্য, কণ্ঠ তালব্য। আর ও ও হবে কণ্ঠস্থ, ও ও হবে কণ্ঠস্থ, বা রি হচ্ছে মূর্ধা, রি হচ্ছে মূর্ধস্বর, মূর্ধা। আর তাহলে অ আ হর্ষই দীর্ঘ হর্ষ দীর্ঘ রি, এ ওই আর ও ও, ও ও এগুলো হবে কণ্ঠস্থ। ক মূর্ধন্য ঠয়ে ঔ, জফলা মূর্ধন্য ঠয়ে কণ্ঠস্থ। না, ভুল লিখলাম। ক মূর্ধন্য ঠয়ে কণ্ঠ, ক মূর্ধন্য ঠয়ে মূর্ধন্য ঠয়ে ঔ, মূর্ধন্য ঠয়ে জফলা, কণ্ঠস্থ। এই জফলাটা নিয়ে মাথা ব্যথা কেন? কণ্ঠবর্ণ, কণ্ঠ স্বরবর্ণতে জফলা কেন দিলাম? শুধু কণ্ঠ বানানটা তো ক মূর্ধন্য ঠয়ে হয়, আর এই কণ্ঠ থেকে জাত তাকে যখন বলছি কণ্ঠ, এটা হচ্ছে বিশেষ্য পদ, এটা হচ্ছে বিশেষণ পদ। কণ্ঠ থেকে জাত তাই তাকে বলছি কণ্ঠ, কাজী বিশেষণ পদ বলে এটার সঙ্গে জফলা দিতে হচ্ছে। তালব্য, ওষ্ঠ, কণ্ঠ তালব্য, মূর্ধা, কণ্ঠস্থ। তাহলে স্বরধ্বনিগুলোর প্রত্যেকটি উচ্চারণ স্থান অনুযায়ী নামগুলো বলে দিলাম। এক হচ্ছে অ আ হচ্ছে কণ্ঠ, এই ই হচ্ছে তালব্য, হর্ষ উ হচ্ছে ওষ্ঠ, এ ওই কণ্ঠ তালব্য, রি হচ্ছে মূর্ধা, ও ও হচ্ছে কণ্ঠস্থ। প্রত্যেকটি পেয়ে গেলাম আমরা। আর এই কোশ্চেনের আনসার হচ্ছে তালব্য স্বর, অতএব বি হচ্ছে এই কোশ্চেনটার আনসার। নেক্সট দেখো, আমরা এগুলোকে পদান্তর করব। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত চারটে কোশ্চেন, একটা কোশ্চেন চারটা অপশন, এইরকম একটা একটা নর্মাল প্যাটার্নে প্রশ্নগুলোকে সলভ করলাম। এখানে আমরা দেখব যে একটা কোশ্চেনের মধ্যে চারটে কোশ্চেন দেওয়া রয়েছে, পদান্তর করতে বলেছে। এই ধরনের প্রশ্ন দিলে আমরা কিভাবে সলভ করব? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে ভয় পাইয়ে দেবে, ঘাবড়ে দেবে। ঘাবড়ে দেওয়ার কিছু নেই। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 পদান্তর করতে হবে, তাই তো? কোশ্চেন নাম্বার 11 পদান্তর করতে হবে। কি রয়েছে? একে কি রয়েছে? আক্রমণ। আচ্ছা, আক্রমণ শব্দটির পদান্তর কোনটা? 1 নম্বরের যে আক্রমণ, তার পদান্তর কি হতে পারে? আক্রান্ত হতে পারে, মানে গ। আক্রান্ত শব্দের পাশে গ লেখা আছে, মানে একের আক্রমণের সঙ্গে গয়ের আক্রান্তকে ম্যাচ করাচ্ছি। একের আক্রমণের সঙ্গে গয়ের আক্রান্তকে ম্যাচ করাচ্ছি। 2, দুইয়ে কি আছে? ঋতু। ঋতু শব্দের পদান্তর হচ্ছে আর্তব। দুইয়ের ঋতুর সঙ্গে ঘয়ের আর্তবকে ম্যাচ করাচ্ছি, তার মানে দুইয়ের সঙ্গে ঘ বসাচ্ছি। 3 কি আছে? ঋষি। 3 ঋষির সঙ্গে আমরা কাকে পেতে পারি? আরশোকে পেতে পারি, আরশ। তাহলে 3 সঙ্গে আমরা ক কে মিলিয়ে নিচ্ছি। 4 কি আছে? প্রীতি। 4 প্রীতির সঙ্গে কাকে নেব আমরা? প্রীত, মানে খ কে নেব। এবারে তুমি দেখো, এই এ বি সি ডি এই চারটে হচ্ছে অপশন। এই চারটে অপশনের মধ্যে আমরা এইটাকে কোথাও না কোথাও খুঁজে পাচ্ছি, আইদার এ অর বি অর সি অর ডি, এর মধ্যে কাকে না কোথাও না কোথাও পাবো। গ, ঘ, ক, খ। দেখে নাও, সিতে আমরা খুঁজে পাচ্ছি, দেখো গ, ঘ,
ক খ। তাহলে এই কোশ্চেনটার আনসার হচ্ছে সি। প্রাইমারি টেটে, নেট সেটে বা বড় পরীক্ষাগুলো, সিভিল সার্ভিসের মেন পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন দেয়। ইভেন তোমাদের 2022-এর যে প্রাইমারি টেট হয়েছে সেখানেও দেখবে 5টা 6টা কোশ্চেন ছিল এই টাইপের, যেখানে একটা কোশ্চেনের জন্য 1 নম্বরই থাকবে, কিন্তু কোশ্চেনটির ভিতরে 4টে প্রশ্ন দেওয়া রয়েছে। 4টে প্রশ্নের উত্তর করিয়ে নেওয়া হচ্ছে 1 নম্বরের ভিত্তিতে। নেক্সট কোশ্চেন দেখো, বাগধারা। বাগধারা কিন্তু এসএলএসটি সিলেবাসে নেই, কিন্তু পরীক্ষায় আসছে, লাস্ট ইয়ারও এসেছে। বাগধারা কথাটা কিন্তু এসএলএসটি সিলেবাসে উল্লেখ করা নেই, কিন্তু গত বছর এসেছিল না 2016 সালে? গত বছর মানে 2016 সালে তো এসেছিল। চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? এটা 2016-এ এসেছিল। তো স্বাভাবিকভাবেই বাগধারা করতে হবে। একে কি বাগধারা আছে? গোকুলের ষাঁড়। এই 4টির মধ্যে কোনটি হতে পারে? বুঝতে পারছি, নিষ্কর্মা হতে পারে, মানে খ নাও। 2 গোবরে পদ্ম ফুল, মানে উচ্চ বংশে, মানে নিম্ন বংশে গোবরে পদ্ম ফুল। নিম্ন বংশে একটা অন্তজ বংশে মহত্বের আবির্ভাব। তাহলে কি করব আমরা? অসাধু বংশে সজ্জনের আবির্ভাব, অর্থাৎ ঘ। তার পাশে কি দেওয়া রয়েছে? ঘ দেওয়া রয়েছে। তাহলে এর পরিচয় হচ্ছে ঘ, আর গোবরে পদ্ম ফুল এর পরিচয় হচ্ছে 2। এ 2 যেটা আছে ঘয়ের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়। 3 কি আছে? তুলসী বনের বাঘ। তুলসী বনের বাঘ মানে ছদ্মবেশী শয়তান, তাহলে ক কে নেব। অতএব 3 আছে ক। আর 4 কি রয়েছে? ভস্যে ঘি ঢালা, মানে অপব্যয়, 4 রয়েছে গ। এই যে 4টে বাগধারার যে সিকোয়েন্সটা আমরা পেলাম, খ, ঘ, ক, গ, এ বি সি ডি এর মধ্যে খুঁজে পাবে। দেখো সিতে নিশ্চয়ই খুঁজে পাচ্ছ এটা, তাহলে অপশন সি হচ্ছে আনসার। তো একদিকে মন্তব্য, একদিকে যুক্তি দিয়ে মন্তব্যের সঙ্গে যুক্তিকে মেলাতে দেয়। এবার এগুলো আমি যেমন 1 2 3 4 করেছি আর ক খ গ ঘ রেখেছি, প্রশ্নপত্রে এগুলো হয়তো দেখা যাচ্ছে বাংলার 1 2 3 4 আর এখানে দেবে রোমান 1 2 3 4, যা খুশি দিতে পারে, কিন্তু কোশ্চেনটা প্যাটার্নটা বুঝতে পারলে তুমি ঘাবড়ে যাবে না। নেক্সট কোশ্চেন আবার দেখো কি রয়েছে, ক্রিয়াপদগুলির বৈচিত্র্য। কি ধরনের ক্রিয়া? সে গাড়ি চালায়। সে গাড়ি চালায় তার মানে কি? গাড়িটা কারোর দ্বারা চালিত হয়, গাড়ি নিজে চলছে না, চলানো ক্রিয়াটা কারোর দ্বারা হচ্ছে, তার মানে কি? প্রযোজক হবে। এখানে প্রযোজক ক্রিয়া গতে আছে, তার মানে 1 গ। 2 কি বলেছে? ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, ধনাত্মক ক্রিয়া, তাহলে 2 এর সঙ্গে খ আছে, কারণ ঝমঝমিয়ে বৃষ্টি পড়া মানে একটা ধ্বনি বোঝাচ্ছে, ঝমঝম ধ্বনি, কাজে এটা ধনাত্মক ক্রিয়া, তার মানে এই ঝমঝমিয়ে ক্রিয়াটির সঙ্গে খ কে মিলিয়ে দিচ্ছি। 3 কি রয়েছে? ফেনায়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ফেনা একটা নাউন বা নামপদ, তাহলে নাম ধাতুজ ক্রিয়া, অতএব 3 এর সঙ্গে নাম ধাতুজ ক্রিয়া কোথায় রয়েছে? ঘতে রয়েছে, নাম ধাতুজ ক্রিয়াতে রয়েছে ঘ। আর 4 কি রয়েছে? আমার কথায় রাজি হও, 2 আছে, 2 মানে সংযোগমূলক ক্রিয়া হবে, 4 এর সঙ্গে ক। এবার দেখো এইটাকে আমরা খুঁজে পাবো আইদার এ বি সি ডি এর মধ্যে। আমরা কোথায় খুঁজে পাচ্ছি? গ খ ঘ ক কোথায় খুঁজে পাচ্ছি? এ তে খুঁজে পাচ্ছি। কাজেই 13 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে এ। এরকম 4টে প্রশ্ন কিন্তু আমাদেরকে ম্যাচিং কোশ্চেনও দিতে পারে, এরকম নয় যে আমরা 60টা প্রশ্নই পাবো। দেখা যাচ্ছে গোটা 20 কোশ্চেন এই টাইপের দিয়েছে, আর 40টা কোশ্চেন নর্মাল একটা কোশ্চেনে 4টা অপশন দিয়েছে, বিভিন্ন ভাবে কিন্তু এটা দিতে পারে। তারপরে দেখো রয়েছে সমাস। পরভৃত মানে কি? পরের দ্বারা পালিত। ভৃত মানে পালিত, পরের দ্বারা পালিত মানে করণ তৎপুরুষ হবে। তাহলে করণ তৎপুরুষের ক্ষেত্রে আমরা কি করব? পরের দ্বারা পালিত, 1 এর সঙ্গে আমরা ক নেব। 2 কি রয়েছে? পরের ভৃত। পরের ভৃত তার মানে কি? পরের পালক, সম্বন্ধ তৎপুরুষ হবে। এখানে এটা সম্বন্ধ করে নিতে হবে, এটা ভুল রয়েছে,
পরের ভৃৎ পরভৃৎ, অতএব 2 এর সঙ্গে আমরা গ নেব, এটাকে আমরা সম্বন্ধ তৎপুরুষ করব। 3 কি রয়েছে? ধনাঢ্য বর্ণাঢ্য, এই শব্দগুলিতে করতে হবে কি? ধন দ্বারা আঢ্য। বর্ণাঢ্য শোভাযাত্রা, আঢ্য মানে হচ্ছে সমৃদ্ধ, বর্ণের দ্বারা সমৃদ্ধ, বর্ণ মানে কি? আলো, উজ্জ্বলতা। বর্ণাঢ্য শোভাযাত্রা মানে বেশ আলোকিত, উজ্জ্বল, বেশ আড়ম্বরপূর্ণ, বেশ নয়েজ আছে যে শোভাযাত্রার মধ্যে, আড়ম্বরপূর্ণ। তাহলে এটা হবে ধন দ্বারা, ধনের দ্বারা আঢ্য। আচ্ছা, ধনাঢ্য, তাই তো? তাহলে একটা করণ তো আমাদের লাগছে, অবশ্যই করণ একটা জায়গায় লাগছে। বেশ, বলছি পরের দ্বারা ভৃত, পরভৃত আমরা যদি একের সঙ্গে ক কে নিই, পরভৃত, পরভৃতকে আমরা যদি বলি যে সম্বন্ধ তৎপুরুষ আসছে, ওটা পরে। আচ্ছা, ধনাঢ্যকে আমি এটাকে করণ রেখেই দিচ্ছি, এটা মিলবে না, অপশন মিলবে না, এটা শুধু সলভ করে দিচ্ছি, উত্তর মেলানো মুশকিল হয়ে যাবে কারণ ভুল হয়ে গেছে। আচ্ছা, ধনাঢ্য মানে ধনের দ্বারা আঢ্য, আমরা 3 কে কি করব? গ নেব, 3 কে গ নেব। আমি শুধু প্রশ্নটার উত্তর সলভ করে দিচ্ছি, অপশন আমরা খুঁজে নাও পেতে পারি। আচ্ছা, 4 হচ্ছে কি? আতঙ্ক, আতঙ্ক ভয় এগুলো সবসময় থেকে হবে, জল থেকে আতঙ্ক, অপাদান তৎপুরুষ আছে, তাহলে 4 হবে অপাদান, 4 হচ্ছে ঘ। অতএব 2 আমাদেরকে কি বসাতে হবে? 2 আমাদেরকে খ বসাতেই হবে। আর খ যদি আমি বসাই তাহলে উপপদ তৎপুরুষটাকে আমরা কি করব? আচ্ছা, এখানে উপপদ তৎপুরুষ রয়েছে পরভৃৎ, পরের পালক যে, ঠিক আছে, এটাকে করা যাবে, উপপদ তৎপুরুষ করা যাবে, কারণ ভৃৎ মানে হচ্ছে পালক, যেটা হচ্ছে ক্রিয়া বোঝায় সেটাকে বলা হয় কৃদন্ত পদ, ভুল নেই, এটা ঠিকই আছে। পঙ্কজ মানে কি? পঙ্কজ মানে হচ্ছে পঙ্কে জন্মায় যে, তাহলে বর্গীয় যেটা মানে হচ্ছে জন্মানো, মানে ক্রিয়া বোঝাচ্ছে। তেমনি এই ভৃৎ মানে হচ্ছে পরের পালক যে, সে হচ্ছে পরভৃৎ। দেখো, পরভৃত মানে হচ্ছে কোকিল, পরভৃত মানে হচ্ছে কোকিল। কোকিল কি হয়? কাকের দ্বারা পালিত হয়, পরের দ্বারা পালিত। পরভৃত মানে হচ্ছে পরের, পরভৃত মানে হচ্ছে কোকিল, হয়েছে পরের দ্বারা পালিত। আর পরভৃত মানে পরের পালক যে, সে হচ্ছে কাক। কাক কিন্তু পালনটা করে, কাজে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। ক খ গ ঘ পর পর বসে যাবে, অপশনের মধ্যে জটিলতা নেই, সহজ করে দেওয়া আছে। তাহলে আমরা এবার ক খ গ ঘ কোথায় খুঁজে পাচ্ছি? পরপর বিতে, মানে বোম্বেতে খুঁজে পাচ্ছি ক খ গ ঘ। আবার বলি কোশ্চেনটা, পরভৃত মানে পরের দ্বারা পালিত করণ তৎপুরুষ, পরভৃত মানে পরের পালক যে, উপপদ তৎপুরুষ। ধনাঢ্য মানে ধনের দ্বারা আঢ্য, আঢ্য মানে হচ্ছে সমৃদ্ধ, ধনাঢ্য বর্ণাঢ্য, করণ তৎপুরুষ। এবং জলাতঙ্ক মানে আতঙ্ক ভয়, এগুলো হচ্ছে অপাদান তৎপুরুষ। লোক থেকে ভয়, লোক ভয়, মৃত্যু থেকে ভয়, মৃত্যু ভয়, এটা হচ্ছে অপাদান তৎপুরুষ। পরপর 1 2 3 4 যথাক্রমে ক খ গ ঘ। নেক্সট চলে আসি আমরা অব্যয় পদের শ্রেণী বিভাগ। দেখো, অব্যয় পদের শ্রেণী বিভাগ আমরা এখনো পড়াইনি ক্লাসে, অবশ্যই অব্যয়ের শ্রেণী বিভাগ পড়াবো। তোমরা যদি পড়ে ফেলে থাকো তাহলে এটাকে চেষ্টা করো উত্তর করার। সীতা বিনা আমি যেন মণিহানা ফণি, এই বিনা বা ব্যতীত এটাকে বলা হচ্ছে কি? ব্যতিরেকাত্মক। ব্যতিরেকাত্মক কোথায় আছে? ব্যতিরেকাত্মক অবশ্যই অনন্যই অব্যয়ে আছে। সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, অর্থাৎ অনন্যই অব্যয়, একের সঙ্গে ক। 2 কি আছে? যেতে পারি কিন্তু কেন যাব, কার কাব্যগ্রন্থ? শক্তি চট্টোপাধ্যায়। এর জন্য তিনি কি পেয়েছেন? সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন শক্তি চট্টোপাধ্যায়। তো এটা হচ্ছে সংকোচক অব্যয়। সংকোচক মানে কি? সংকোচক মানে হচ্ছে তোমার সমুচ্চয়ীর মধ্যে থাকে সংকোচক, সমুচ্চয়ীর মধ্যে থাকে সংকোচক। যেতে পারি কিন্তু কেন যাব, এটাকে বলবো সমুচ্চয়ী অব্যয়, অর্থাৎ 2 এর সঙ্গে ঘ। 3 কি আছে? ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, এটা হচ্ছে অনন্যই অব্যয়, এটা অনন্যই, অনন্যই অব্যয়। এটা আমাদের দরকার ছিল না, আমাদের মূল কথা কি? আজ তোরা যাস নে ঘরের বাইরে, এটাই তো মূল কথা। ওগোটা অতিরিক্ত যুক্ত হয়েছে, এটাকে বলছি অনন্যই অব্যয়। তার মানে আমরা অনন্যইতে, আচ্ছা একে আমরা কি করলাম? একে পদান্বয়ী বললাম। একে পদান্বয়ী বললে একে ক কেন হবে? একে আমরা বলেছিলাম পদান্বয়ী, মানে গ হবে। আচ্ছা,
ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, এটা হচ্ছে ওগোটা হচ্ছে অনন্যই অব্যয়, অতএব ক হবে, 3-এর সঙ্গে ক হবে। এবং চারে কি রয়েছে, হেসে খল খল গেয়ে কল কল, ধন্যাত্মক অব্যয়, মানে 4-এর সঙ্গে খ হবে। 1, 2, 3, 4 যথাক্রমে গ ঘ ক খ, নিশ্চয়ই আমরা কোন অপশনে পাচ্ছি, অপশন সি তে পাচ্ছি, এটা উত্তর হয়ে গেল। তারপরে এই কোশ্চেনে কি রয়েছে, যাই হোক আমরা এখানে যে কোশ্চেনগুলো সলভ করলাম তাতে করে ধ্বনি পরিবর্তন এবং বেশ কিছু ব্যাকরণের প্রশ্ন যুক্তি সহ আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।